গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রফুল্ল রায়ের লেখা একটি উপন্যাস এই ভুবনের ভার। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। হিরণময়ের জন্ম চেতলায়, রাখালাড্ডি রোডে। তার ঠাকুরদার বাবা 3 প্রজন্ম আগে সাদামাঠার 3 কামরার ছোট একখানা বাড়ি তৈরি করে রেখে গিয়েছিলেন। সেখানে তার ছেলেবেলা তো বটেই, যৌবনের অনেকটা অংশই কেটে গেছে। বাড়িটা ছোট হলেও চারপাশ ঘিরে জমি ছিল অনেকখানি, সব মিলিয়ে প্রায় 10 কাঠার মতো। তাদের ছিল 3 জনের ছোট্ট ফ্যামিলি, মা, বাবা আর তিনি। আর কোনো ভাই বোন ছিল না হিরণময়ের। বাবা পোর্ট কমিশনার্সে ছোটখাটো চাকরি করতেন। তখন সস্তা গন্ডার দিন। তিনি যা মাইনে পেতেন তাতে 3 জনের সংসার মোটামুটি ভালোই চলে যেত। বাবা ছিলেন শান্ত, নির্বিরোধ মানুষ, কারোর সাথে পাছে থাকতেন না। অফিস ছিল তার ধ্যান জ্ঞান। শখ বলতে ছুটির দিনে ঘনিষ্ঠ কটি বন্ধুর সঙ্গে তাসের আসর বসানো, মাঝে মধ্যে ফুটবল খেলা দেখতে যাওয়া, মাঝে 2-1টা সিনেমা, ব্যাস। এইভাবেই ঢিমে তালে চাঞ্চল্যহীন জীবন কাটিয়ে দিচ্ছিলেন। মা ছিলেন ভীষণ চুপচাপ মানুষ, কথা বলতেন খুব কম। সারা বছরই একটা না একটা অসুখে ভুগতেন। রোগা অসুস্থ মানুষটিকে দেখা মাত্র বোঝা যেত তার জীবনী শক্তি খুব বেশি অবশিষ্ট নেই। মায়ের অস্তিত্ব বিশেষ টের পাওয়া যেত না। শব্দহীন ছায়ার মতো এ ঘরে ও ঘরে ঘুরে সংসারে কাজ করে যেতেন। হিরণময় মা বাবার শান্ত স্বভাবের প্রায় সবটাই পেয়েছিলেন। ছেলেবেলা থেকে দারুণ ইন্ট্রোভার্ট, ছাত্র হিসেবে অসাধারণ। নিজের লেখাপড়া ছাড়া কোনো দিকে তার নজর ছিল না। খেলাধুলো, সিনেমা এসব সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহবোধ করতেন না। সময় পেলেই চলে যেতেন ন্যাশনাল লাইব্রেরিতে, বই ছাড়া আর কিছু বুঝতেন না। ম্যাট্রিকুলেশনে সেকেন্ড হয়েছিলেন হিরণময়, ইন্টারমিডিয়েটে ফার্স্ট, বিএতে ইকোনমিক্স অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রতিটি পরীক্ষার পর খবরের কাগজের প্রথম পাতায় তার ছবি বেরোত। গোটা চেতলায় তখন লোকজন খুব কম, ওখানকার জীবন ছিল প্রায় নিস্তরঙ্গ। কিন্তু ম্যাট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট বা বিয়ের রেজাল্ট বেরোবার পর চেতলা, বিশেষ করে রাখালাড্ডি রোড তোলপাড় হয়ে যেত। হিরণময়কে নিয়ে এই অঞ্চলের বাসিন্দাদের তখন দারুণ গর্ব। মানুষ আজকের মতো তখন এত আত্মকেন্দ্রিক হয়ে ওঠেনি। সবাই সবাইকে চিনত, সুখে দুঃখে পাশে এসে দাঁড়াত। হিরণময়ের রেজাল্ট বেরুলে রাখালাড্ডি রোডের প্রতিটি লোক মিষ্টিকে কেকের বাক্স বা নিজেদের তৈরি খাবার নিয়ে আসত। সব মিলে একটা উৎসবের ব্যাপার। হিরণময়ের মা বাবা অভিভূত হয়ে যেতেন। সবাইকে সাধ্যমতো আপ্যায়ন তো করতেনই, বলতেন হিরণময় যে এত ভালো রেজাল্ট করে চলেছে সেটা পাড়ার 5 জনের আশীর্বাদে। হিরণময় এত হইচইতে একেবারে দিশাহারা হয়ে পড়তেন। লোকের মুখে অনবরত প্রশংসা শুনে শুনে তার কান লাল হয়ে উঠত। তবু পাড়ার লোকজন এলে তাদের সামনে দাঁড়াতে হতো, বয়স্কদের প্রণাম করতে হতো। সবাই যখন সুখ্যাতি করত, মুখ নামিয়ে লাজুক হাসতেন শুধু। কে বলবেন ভেবে পেতেন না। মনে আছে, রেজাল্ট বেরোবার পর সবার আগে যারা ছুটে আসতেন তারা হলেন ব্রজরাখাল চক্রবর্তী এবং তার মেয়ে বিজলি প্রভা বা বিজলি। পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয়ে উৎসুক না থাকলেও পাড়ার লোকেদের খবর রাখতেন হিরণময়। ব্রজরাখালদের ফ্যামিলি তাদের চেয়েও ছোট। সব মিলিয়ে মোটে 2টি মানুষ, তিনি আর বিজলি। বিজলির মা অনেক আগে মারা গিয়েছিলেন। ব্রজরাখাল ছিলেন প্রাইমারি স্কুলের সেকেন্ড মাস্টার। এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, তোবড়ানো গাল, উস্কো খুস্কো চুল, রোগা হাড় বার করা চেহারা, ঘোলাটে চোখে নিকেলের গোল বাইফোকাল চশমা, পরনে আধময়লা মোটা ধুতির উপর টুইলের হাফ হাতা পাঞ্জাবি।
জীবন সংগ্রাম বলে একটা গালভরা কথা আছে, ব্রজ রাখালকে দেখলে সেই কথাটা মনে পড়ে যেত। তখনকার দিনে প্রাইমারি স্কুলের মাস্টাররা কটা পয়সায় বা মাইনে পেত? নিজেদের পৈতৃক বাড়িটা ছাড়া আর কিছুই ছিল না। নেহাত ছোট সংসার, তাই টাইটই কোনো রকমে চালিয়ে নিতেন। কিন্তু বিজলিকে দেখলে বোঝা যেত না তাদের নুন আনতে পান্তা ফুরোয়, কিংবা ওই বাপের এই মেয়ে। তার দিকে তাকানো মাত্র চোখ একেবারে ধাঁধিয়ে যেত। আগুনের মতো রূপ ছিল বিজলির, টকটকে রং, চোখের নীল মণি, সরু ভুরু, ঈষৎ পুরো ভেজা ভেজা ঠোঁট, পিঠ ছাপানো চুল, পাতলা কোমর, জোড়া পাহাড়ের মতো উদ্ধত স্তন ছিল বিজলির। কোমরের তলায় উল্টানো তানপুরার খুলের বিশাল অববাহিকা। তার চোখ এবং ভারী ঠোঁট থেকে যখন তখন রহস্যময় অশ্লীল হাসি চলকে পড়ত। বিজলি সম্পর্কে নানা গুঞ্জন আবছাভাবে হিরণময়ের কানে অনেক আগে এসেছিল। পাড়ায় মেয়েটার একেবারেই সুনাম ছিল না, ভীষণ গায়ে পড়া। রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে আড্ডা দিত, শরীর দুলিয়ে হি হি করে হাসত। মাঝে মাঝে এর ওর সঙ্গে ভবানীপুর কি চৌরঙ্গীর সিনেমা হলেও নাকি তাকে দেখা গেছে। 40-45 বছর আগে সোসাইটি ছিল ভীষণ কনজারভেটিভ, এখনকার মতো ভেঙে চুরে ঢিলে ঢালা হয়ে যায়নি। পাড়ার লোকেরা বিজলির চালচলন হাবভাব একেবারে পছন্দ করত না। সে আমলের সামাজিক স্ট্যান্ডার্ডে সবার চোখে সে ছিল বাজে মেয়ে। ম্যাট্রিকটা কোনো রকমে পাশ করে বিজলি কলেজে ঢুকেছিল, কিন্তু ইন্টারমিডিয়েটটা খুব সম্ভব পেরোতে পারেনি। বারদুই ফেল করেছিল, তবে কলেজে নামটা লেখানো ছিল। রোজে খুব সাজগোজ করে কাঁধে লেডিস ব্যাগ ঝুলিয়ে হাতে বই আর বাঁধানো খাতা নিয়ে সে বেরোত। পাড়ার অনেকের ধারণা বেশিরভাগ দিনই কলেজে যেত না বিজলি। কোথায় কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াতো সেই শুধু জানত। গোড়ায় বিজলিকে সেভাবে লক্ষ্য করেননি হিরণময়। নিজের রেজাল্ট, কেরিয়ার এসব নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে অন্য কোনো দিকে তাকানোর সময় ছিল না। তবে একই পাড়ায় থাকার জন্য স্বাভাবিকভাবেই রাস্তায় বেরুলে প্রায় দেখা হয়ে যেত। চোখাচোখি হলে ঠোঁট কামড়ে নিঃশব্দে অদ্ভুত হাসত বিজলি। ভীষণ অস্বস্তি বোধ করতেন হিরণময়, দ্রুত মুখ ফিরিয়ে নিতেন। ফেরালে কি হবে? বিজলির হাসিটা বুকের ভেতর ছুরির ফলার মতো বিঁধে যেত। মেয়েটার এত দুর্নাম, তবু তার প্রতি তীব্র একটা আকর্ষণ বোধ করতেন হিরণময়। মস্তিষ্কে নেশার ঘোর লাগত যেন। মনে আছে, প্রথম দিকে রাস্তায় দেখা হলে কথাটা তা বলতো না বিজলি, শুধুই হাসত। কিন্তু হিরণময় ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকে তার সাহস বেড়ে গিয়েছিল। 40-45 বছর আগে এমন জনবিস্ফোরণ ঘটেনি। রাস্তায় এত লোকটোক দেখা যেত না। একটু ফাঁকায় পেয়ে বিজলি একদিন বলেছিল, ভালো রেজাল্ট করেছ বলে তোমার খুব গর্ব, তাই না? হিরণময় চমকে উঠেছেন, ঢোক গেলে বলেছেন, না না, গর্ব হবে কেন? তাহলে দেখা হলে আমার সঙ্গে কথা বলো না যে? মানে 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 আবার কি? আমি বাঘ না ভাল্লুক যে দেখলেই পালিয়ে যাও? আমি কি তোমাকে টপ করে গিলে ফেলব? ভয়ে কাঠ হয়ে গিয়েছিলেন হিরণময়। অন্য কেউ তাদের লক্ষ্য করছে কিনা দেখার জন্য চারপাশে তাকাতে তাকাতে কাঁপা গলায় বলছেন, না, এই এই বলেই একরকম দৌড়ে পালিয়ে গেছেন। পেছন থেকে বিজলির চাপা গলা শোনা গিয়েছিল, ভীতুর ডিম, দেখি কতদিন পালাতে পারো। আরেক দিন চেতলা ব্রিজের কাছে বার্লি কলের সামনে বিজলির মুখোমুখি পড়ে গিয়েছিলেন হিরণময়। বিজলি তার পুরো ঠোঁট আর চোখের নীল তারায় সে চটুল হাসিটি ফুটিয়ে বলেছিল, আবার দেখা হয়ে গেল। হৃৎপিণ্ডটা পলকের জন্য থমকে গিয়ে পরক্ষণে প্রবল বেগে লাফাতে শুরু করেছিল। বুকের ধকধকানি এত বেড়ে গিয়েছিল যে মনে হয়েছে
হাজারটা অদৃশ্য ঘোড়া যেন সেখানে ছুটে যাচ্ছে। বিজলি সম্পর্কে তার মনোভাব ছিল বিচিত্র, তীব্র ভয়ের সঙ্গে প্রচণ্ড আকর্ষণ মেশানো। তার কথার কি উত্তর দেবেন ভেবে পাচ্ছিলেন না হিরণময়। তবে এটুকু টের পাওয়া যাচ্ছিল, সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। বিজলি আরেকটু কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করেছিল, কোথায় চললে? ফাঁদে পড়া ইঁদুরের মতো ছটফট করতে করতে হিরণময় বলেছিলেন, এই কাছেই। কাছে বলতে? সাদার্ন অ্যাভিনিউতে আমার এক বন্ধুর বাড়ি। আড্ডা দিতে? শশব্যস্তে হিরণময় বলেছেন, না না, দুটো দরকারি বই আনতে যাচ্ছি। বিজলি চোখ ছোট করে বলেছে, বই বই বই, দিনরাতে তো বইয়ে মুখ গুজে থাকো, এখন আর বন্ধুর বাড়ি যেতে হবে না। চারিদিকে তাকাতে তাকাতে শুকনো গলায় হিরণময় বলেছেন, কিন্তু কিন্তু ফিন্তু নয়, চলো না গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। না না বলে সন্ত্রস্ত হিরণময় বিজলিকে পাশ কাটিয়ে চেতলা ব্রিজের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়েছিলেন। বিজলি কিছু বলেনি, শুধু তার চোখের নীল তারা দুটো ধকধক করে জ্বলে উঠেছে। এইভাবেই চলছিল। হিরণময়ের বিয়ের রেজাল্টটা বেরোবার পর দুটো বড় বড় ঘটনা ঘটেছিল। এক মায়ের মৃত্যু, দুই বিজলির বেপরোয়া হয়ে ওঠা। মা হিরণময়ের জীবনে অনেকখানি জায়গা জুড়েছিলেন। তার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি। তখন সবে এমএতে ভর্তি হয়েছেন। বেশ কিছুদিন ইউনিভার্সিটিতে যেতে পারেননি। সারাদিন তখন ঘরে শুয়ে থাকতেন আর অসহায় বালকের মতো কাঁদতেন। এই সময়টা পাড়ার লোকেরা প্রায়ই আসত, তাকে বোঝাতো, মা বাবা চিরকাল থাকে না, জন্মালে মরতে হয়, জগতের এটাই অনিবার্য নিয়ম, ইত্যাদি। ব্রজরাখালের সঙ্গে একদিন বিজলিও এসেছিল। অন্যের কান বাঁচিয়ে চাপা গলায় সে বলছে, কাঁদে না, শরীর খারাপ হবে, মা গেছে তো কি, আমি তো আছি। চকিত হয়ে বিজলির দিকে তাকিয়েছেন হিরণময়। মেয়েটা কি ধরনের ইঙ্গিত করছে বুঝতে চেষ্টা করেছিলেন। বিজলির মুখে সেদিন নির্লজ্জ চটুল হাসিটা ছিল না। নিঃশব্দ একটা হাত বাড়িয়ে সে হিরণময়ের কপালে রেখেছিল, হয়তো সহানুভূতি জানাতেই। সেই প্রথম স্পর্শে যাই থাক, হিরণময়ের সমস্ত শরীরে প্রাকৃতিক বিপর্যয়ের মতো কিছু একটা ঘটে গিয়েছিল। মনে পড়ে, শ্রাদ্ধ শান্তি চুকে যাবার পর খানিকটা সামলে উঠেছিলেন হিরণময়। আবার ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করতে শুরু করেছিলেন। ছুটির দিনে আগের মতোই যেতেন ন্যাশনাল লাইব্রেরিতে। নানা বই থেকে পাতার পর পাতা নোট নিয়ে আসতেন। মাসখানেক এভাবে কাটার পর একদিন দুপুরে ন্যাশনাল লাইব্রেরিতে বসে বই পড়ছেন। হঠাৎ তার পাশের চেয়ারে এসে কে যেন বসেছিল। ফাঁকা চেয়ার থাকলে কেউ না কেউ বই রিকুইজিশন করে এনে পড়তে বসে। তেমন কোনো পড়ুয়ার কথাই ভেবেছিলেন হিরণময়, তাই মুখ তোলেননি, নিজের বইয়ের পাতাতেই মগ্ন হয়েছিলেন। কখন খেয়াল নেই, পাশ থেকে নিচু মেয়েলি গলা কানে এসেছিল, 1:45 বাজে, আর কতক্ষণ বসে থাকব? চমকে মুখ ফেরাতেই হিরণময়ের চোখের তারা স্থির হয়ে গিয়েছিল। পাশে বসে আছে বিজলি। বিস্ময়টা কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় নেন হিরণময়। তারপরেই যেটা তার উপর ভর করে, তার নাম ভয়। কাপা গলায় জিজ্ঞেস করেছেন, তুমি তুমি এখানে? বিজলি বলেছে, রাস্তায় দেখা হলে তুমি পালিয়ে যাও, তোমাদের বাড়িতে যে যাব সেখানে তোমার বাবা আছেন। তাছাড়া পাড়ার লোকেরা সারাক্ষণ আমার উপর চোখ রেখে বসে আছে, তাই ভেবেচিন্তে এখানে চলে এলাম। আর যাই হোক, লাইব্রেরিতে আমাদের দিকে কেউ তাকিয়ে থাকবে না। একটু থেমে আবার বলেছে, গুড বয়, অনেক লেখাপড়া হয়েছে, এবার চটপট উঠে পড়ো। বিমূঢ়ের মতো হিরণময় জিজ্ঞেস করেছেন, কেন? আমার সঙ্গে যাবে। কোথায়?
আমি যেখানে নিয়ে যাব। ওঠো প্লিজ, উঠে পড়ো। ঘড়ি দেখতে দেখতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল বিজলি। হাতে বেশি সময় নেই, চলো। বিজলিকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যেত, কিন্তু তাহলে চেঁচামেচি করতে হয়। তাতে ন্যাশনাল লাইব্রেরির পবিত্রতা এবং নৈশব্দ নষ্ট হবে। যারা পড়াশোনা করছিল বিরক্ত হবে, তার নামে লাইব্রেরিয়ানের কাছে কমপ্লেন করবে। তাছাড়া যেটা বড় ব্যাপার তা হল হিরণময় অত্যন্ত লাজুক এবং ভীরু ধরনের মানুষ। হজুয়ে বাঁধাবার শক্তি বা সাহস কোনোটাই তার নেই। অশান্তি উত্তেজনা এসবের সম্ভাবনা দেখলে ভয়ানক ঘাবড়ে যান। বিজলিকে চলে যেতে বললে সে আবার কী কাণ্ড বাঁধিয়ে বসবে কে জানে। নিতান্ত নিরুপায় হয়েই যে বইটা পড়ছিলেন ফেরত দিয়ে বিজলির সঙ্গে তাকে বেরিয়ে পড়তেই হয়। মনে আছে, একটা ট্যাক্সি ডেকে বিজলি তাকে তুলে নিয়ে সোজা চলে গিয়েছিল এলিট সিনেমায়। আগেই তার আর হিরণময়ের জন্য ম্যাটিনে শোয়ের দুখানা টিকিট কেটে রেখেছিল সে। ছবিটা ছিল হলিউডের, যেমন রোমান্টিক তেমনই সেক্সি। দুর্ধর্ষ চেহারার নায়িকা বিকিনি আর বুকে লুক থ্রু ব্রা পরে প্রায় প্রতিটি দৃশ্যেই দেখা দিচ্ছিল। তার সঙ্গে আর যেসব যুবতী অভিনেত্রীরা ছিল তাদেরও একই পোশাক। হেসে গেয়ে নেচে লাফিয়ে আর নায়ককে প্রতিটি ডায়ালগের পর জড়িয়ে ধরে চুমু খেয়ে তারা একেবারে হুল্লোড় বাঁধিয়ে দিচ্ছিল। ছবিটার মধ্যে স্নান আর বৃষ্টিতে ভেজার দৃশ্য যে কত ছিল তার হিসেব নেই। অর্থাৎ যেভাবেই হোক শরীর দেখানোটাই আসল ব্যাপার। এ জাতীয় ছবি দেখার অভ্যেস ছিল না হিরণময়ের। আসলে সিনেমা সম্পর্কে তার আগ্রহ প্রায় ছিলই না। তবু মাঝে মধ্যে দু একটা বাংলা ছবি যে দেখতেন না তা নয়। অবশ্য টার্জন বা ওই জাতীয় জাঙ্গল পিকচার এলে দেখতে যেতেন। যাই হোক, বিজলির পাশে বসে রগরগে ছবিটা দেখতে দেখতে হিরণময়ের মনে হচ্ছিল সিনেমার পর্দা থেকে সেক্সের হলকা বেরিয়ে এসে তার চোখ মুখ ঝলসে দিচ্ছে। কানের লোতে তাতানো লোহার পাতের মতো লাল হয়ে উঠেছিল। নাকের ভেতর থেকে গরম ভাব বেরিয়ে আসছিল। আর তারই মধ্যে হিরণময় টের পাচ্ছিলেন একটা উত্তপ্ত নরম হাত তার একটা হাত আঁকড়ে ধরে আছে। জীবনে কখনো সিগারেট খাননি হিরণময়, তখন পর্যন্ত মদ শোননি। পরে অবশ্য বড় পার্টিতে এক আধ পেক হুইস্কি খেতে হয়েছে। তবু অদ্ভুত এক নেশার ঘোরে মাথা ছিমছিম করছিল। মাঝে মাঝে পর্দার নায়ক যখন নায়িকাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল, পাশ থেকে চাপা খসখসে গলায় বিজলি জিজ্ঞেস করেছে, কেমন লাগছে? হিরণময় উত্তর দেননি। নিজের হাতটা যে ছাড়িয়ে নেবেন সে শক্তিটুকু আর অবশিষ্ট ছিল না তার। সেই শুরু। তারপর থেকে প্রতি রবিবার তাকে লাইব্রেরি থেকে টেনে নিয়ে যেত বিজলি। হয় চড়া সেক্সের ঝাঁঝওয়ালা আমেরিকান সিনেমা দেখতে, নইলে ইডেন গার্ডেন কি গঙ্গার ধারে বা অন্য কোথাও। রোজই হিরণময় ভাবতেন, আর নয়। বিজলিকে মুখের ওপর না বলে দেবার মতো সাহস বা মনের জোর ছিল না তার। ভাবতেন কিছুদিন লাইব্রেরিতে যাবেন না, কিন্তু রবিবার হলেই কখন যে অদ্ভুত এক ঘোরের মধ্যে লাইব্রেরিতে চলে যেতেন নিজেরই খেয়াল থাকত না। বিজলি যেন অদৃশ্য বড়শি তার নাকে গেঁথে টেনে নিয়ে যেত। তীব্র নিষিদ্ধ এক নেশা তখন তাকে পেয়ে বসেছে। মনে পড়ে, সিনেমা দেখে বা বেরিয়ে টেরিয়ে রেস্তোরাঁয় খেয়ে তারা একসঙ্গে রাখালাড্ডি রোডে ফিরতেন না। রাসবিহারীর মোড় পর্যন্ত এসে আগে চলে যেত বিজলি। তার অনেকক্ষণ পর এদিক সেদিক ঘোরাঘুরি করে সময় কাটিয়ে বাড়ি আসতেন হিরণময়। ধীরে ধীরে বিজলি সম্পর্কে তার ভয় এবং আড়ষ্টতা কেটে যাচ্ছিল। এভাবে লুকিয়ে চুরিয়ে মেলামেশা করাটা যে খুবই অন্যায় হচ্ছে, জানাজানি হয়ে গেলে রাখালাড্ডি রোডের বাসিন্দাদের চোখে তিনি যে অনেকখানি নিচে নেমে যাবেন এসব অজানা ছিল না হিরণময়ের। তবু ক্রমে তার মনে হচ্ছিল এই নির্লজ্জ বেপরোয়া মেয়েটা যৌবনে নেশা ধরানো গোপন এক সুগন্ধ তার জীবনে ছড়িয়ে দিয়েছে। ওকে ছাড়া তার চলবে না।
হিরণময় ছেলেবেলা থেকেই খুবই সাদামাঠা। পোশাক আশাক সাজসজ্জার দিকে কোনোদিনই তার নজর ছিল না। বেশিরভাগ জামাতেই একটার বেশি বোতাম থাকত না। প্যান্ট ট্যান্ট ইস্ত্রি করাতে ভুলে যেতেন। চুল এলোমেলো, মুখে অল্প অল্প দাড়ি। পড়াশোনা ছাড়া সব ব্যাপারে ছিলেন উদাসীন। এমনকি খাওয়ার কথাও অনেক সময় তার মনে থাকত না। মা বেঁচে থাকতে তাড়া দিয়ে খাওয়াতেন, পরে বাবাকেও এই দায়িত্বটা নিতে হয়েছিল, নইলে অন্যমনস্ক নিষ্পৃহ ছেলের খাওয়াই হবে না। কিন্তু বিজলি ছিল একেবারে উল্টো ধাতের। তার উগ্র রংচঙে সাজগোজ চোখ একেবারে ঝলসে দিত। মনে পড়ে বিজলির সঙ্গে সেই যে লুকিয়ে সিনেমা দেখতে যেতেন, তখন থেকেই নিজের সম্বন্ধে মনোযোগী হয়ে উঠেছিল হিরণময়। রোজ শেভ করতেন, ভালো করে চুল আঁচড়াতেন, জামার বোতামগুলো সঠিক জায়গায় থাকত, ইস্ত্রি করা ধবধবে প্যান্ট শার্ট ছাড়া পরতেন না, জুতোয় থাকত চকচকে পালিশ। অর্থাৎ চেহারায় সাজসজ্জার চাকচিক্য এসে গিয়েছিল হিরণময়ের। দুর্মনস্ক অগোছালো মানুষটির ভেতর থেকে এক শৌখিন যুবক ক্রমশ বেরিয়ে আসতে শুরু করেছিল। মনে আছে, বিজলি ছিল ভীষণ খরচে। ট্যাক্সি ছাড়া এক পা চলতে চাইত না। দামি রেস্তোরাঁয় চপ কাটলেট ছাড়া অন্য কিছু খেত না। হয়তো বেলুনওয়ালার কাছ থেকে সব বেলুন কিনে সুতোয় বেঁধে আকাশ উড়িয়ে দিল, কিংবা ট্যাক্সিওয়ালাকে ভাড়ার উপর 5 টাকা বকশিসি করে ফেলল। প্রাইমারি স্কুলের মাস্টারের মেয়ে দুহাতে টাকা উড়াবার মতো এত টাকা কোথায় পেত কে জানে। প্রথম দিন কয়েক ট্যাক্সি ভাড়া, সিনেমার টিকিটের দাম বা রেস্তোরাঁর বিল দিয়েছে বিজলি, কিন্তু পরে আর তাকে খরচ করতে দিতেন না হিরণময়। একটা মেয়ে তার জন্য টাকা খরচ করবে তা তো আর হয় না। এক ধরনের কমপ্লেক্স ভেতরে ভেতরে কাজ করতে শুরু করেছিল তার। বাবা মাসের গোড়ায় হাত খরচের জন্য 40টা করে টাকা দিতেন। আগে তার প্রায় পুরোটা দিয়ে নানা রকম বইটই কিনতেন হিরণময়। বিজলির সঙ্গে ঘনিষ্ঠতা হবার পর টাকাটা সদ্গতি হতে লাগলো অন্যভাবে। কিন্তু সেই সস্তার বাজারেও বিজলিকে নিয়ে বেরুলে মাসিক বরাদ্দের 40টা টাকা দুদিনে উড়ে যেত। তাই ফি সপ্তাহে বাবার কাছে হাত পাততে হতো। বাবা কোনো দিন কোনো ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করতেন না, নিঃশব্দে টাকা দিয়ে দিতেন। নিয়মিত দিতে দিতে একদিন ছেলের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, জানি তুমি অপব্যয় করো না, তবু এত টাকা দিয়ে কি হয়? চোখ কান বুঝে হিরণময় বলেছিলেন, বই আর ম্যাগাজিন কিনতে লাগে। জীবনে সে প্রথম বাবার কাছে তার মিথ্যে বলা। চুপচাপ কয়েক পলক তাকিয়ে থেকেছেন বাবা, আর কোনো প্রশ্ন করেননি। হিরণময় সেদিন ঠিক বুঝতে পারছিলেন না বাবা কিছু সন্দেহ করেছেন কিনা। জীবনে প্রথম মিথ্যে মুখ দিয়ে বার করার পর ভেতরে ভেতরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। এক ধরনের তীব্র পাপবোধ তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। বাবা চিরকাল তাকে বিশ্বাস করে এসেছেন, আর তিনি কিনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসলেন, এবং তাও একটা মেয়ের জন্য। আত্মগ্লানিটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেদিনই বিজলির সঙ্গে দেখা হওয়ার পর সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। মেয়েটা বোধহয় টুকটাক জানত, নইলে তাকে দেখা মাত্র মাদকতাময় নেশার ঘোর কেন এসে লাগবে তার মস্তিষ্কে। নেশা যত উগ্রই হোক, হিরণময়ের চরিত্র বরাবরই নিয়ম শৃঙ্খলা দিয়ে তৈরি। বিজলি সেসব খানিকটা আলগা করে দিলেও মোটামুটি তার ভিতটি তখন অনেকখানি অটুট ছিল। টাকা ওড়ানোটা তিনি মনে প্রাণে অপছন্দ করতেন, বিশেষ করে যে টাকাটা তার কেরানি বাবাকে পোর্ট কমিশনারের অফিসে 10টা থেকে 5টা পর্যন্ত ঘাড় গুজে কলম পিষে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হতো। মাঝে মাঝে কুণ্ঠিত মুখে হিরণময় হয়তো বলতেন, আজ ট্যাক্সি থাক, ট্রামে করে যাই চলো, কিংবা আজ রেস্তোরাঁয় যেতে ভালো লাগছে না, ঘরের মাঠে বসে মশলা মুড়ি খেতে খেতে গল্প করব। স্থির চোখে হিরণময়কে লক্ষ্য করত বিজলি, বলতো, ভিখিরিদের মতো বেঁচে থাকতে আমার ইচ্ছে করে না। ট্যাক্সি ডেকে জোর করে সে হিরণময়কে তুলে ফেলত, কি দামি রেস্তোরাঁয় টেনে নিয়ে যেত।
বিজলির চরিত্রটা ক্রমশ ভালো করে বুঝতে পারছিলেন হিরণময়। মনে পড়ে একদিন সে বলেছিল, আমার কি ইচ্ছে করে জানো? হিরণময় বলেছিলেন, কি? ভালো খাবো, ভালো পরবো, দামি মোটরে চড়বো, বড় বাড়িতে থাকবো, এ না হলে বাঁচা? প্রাইমারি স্কুলের গরিব মাস্টারের মেয়েটা সারাক্ষণ যে সুখ স্বাচ্ছন্দ্য আর আরামের স্বপ্ন দেখে এবং এসবের জন্য লালায়িত হয়ে থাকে, সেটা স্পষ্ট হয়ে উঠেছিল। আরেকদিন হঠাৎ বিজলি জিজ্ঞেস করেছিল, এত ভালো রেজাল্ট করছো, এমএ পাশ করার পর নিশ্চয়ই অনেক বড় চাকরি পাবে, বিরাট মাইনে পাবে, তাই না? হিরণময় হেসে হেসে বলেছিলেন, আগে পাশ তো করি। বিজলি বলেছে, পাশ কি বলছো, তুমি ফার্স্ট হবে, চাকরি পাওয়ার পর কিন্তু নতুন গাড়ি কিনবে। চেতলা বাজে জায়গা, বালিগঞ্জে একটা সুন্দর বাড়ি করা চাই, সামনে যেন বাগান আর ফোয়ারা থাকে। বিজলির সঙ্গে মিশলেও লেখাপড়ার ব্যাপারে হিরণময় ছিলেন দারুণ সজাগ, এতটুকু ফাঁকি দিতেন না। নিয়মিত ইউনিভার্সিটিতে যেতেন, ক্লাস নোট নিতেন, বাড়িতে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতেন। মনে আছে, এভাবে বছর 2 কাটার পর সবে তিনি এমএর ফাইনালটা দিয়েছেন। সে সময় তার জীবন একটি ঘটনায় একেবারে উলটপালট হয়ে গেল। সেদিন ছিল ছুটির দিন, বাবা বাড়িতে তাসের আসর বসাননি। ব্যারাকপুরে তার এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল। সকালে স্নান সেরে সেখানে চলে গেছেন। মা মারা যাবার পর ঘর সংসার সামলাতে একটা মধ্যবয়সী বিধবাকে স্থায়ীভাবে রাখা হয়েছিল। নাম কমলা। হিরণময় তাকে কমলাদি বলতেন। সেদিন রান্নাবান্না সেরে হিরণময়কে খাইয়ে নিজে খেয়ে ঘণ্টা কয়েকের ছুটি নিয়ে দুপুরে সে গিয়েছিল টালিগঞ্জে তার এক বোনের সঙ্গে দেখা করতে। ফিরবে সন্ধেবেলায়। ততক্ষণ বাড়িতে একাই থাকবেন হিরণময়। দিবানিদ্রার অভ্যেস একেবারেই ছিল না হিরণময়ের। তবু ছুটির দিন বাড়িতে থাকলে একটা বইটই নিয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়তেন। কমলা বেরোবার পর সেদিনও তাই করেছিলেন। সেদিনের বইটা ছিল একটা ভ্রমণ কাহিনী। জিরি আর মিরোস্লাভ জিম্বুদ নামে 2 বন্ধু 24 বছর বয়সে আফ্রিকায় যান। সেখানে তারা ছিলেন একটানা 14টি বছর। এর মধ্যে গোটা মহাদেশটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দুজনে কখনো মোটরে, কখনো পায়ে হেঁটে চষে বেড়ান। সেখানকার নদী, নিবিড় বনভূমি, হিরে আর তামার খনি, বৃক্ষলতা, জীবজন্তু, জলপ্রপাত, নানা জাতের আদিম বাসিন্দা, ইউরোপিয়ানদের উড়ে এসে জুড়ে বসা, তাদের এক্সপ্লয়টেশন ইত্যাদি ব্যাপারে 14 বছরের বিপুল অভিজ্ঞতা নিয়ে 2 পর্যটক বন্ধু 3 ভলিউমে যে বইটি লিখেছেন তার নাম আফ্রিকা। সেটা পড়তে পড়তে একেবারে মগ্ন হয়ে গিয়েছিলেন হিরণময়। ইউরোপ আমেরিকা সম্বন্ধে বিস্তর বই পড়া ছিল, কিন্তু আফ্রিকা সম্পর্কে এমন দারুণ একখানা গ্রন্থ আগে তার হাতে আসেনি। কড়া নাড়ার খুটখুট আওয়াজ অনেকক্ষণ ধরে আবছাভাবে কানে আসছিল হিরণময়ের, কিন্তু আফ্রিকা নামের বইটায় এমনই ডুবেছিলেন যে প্রথমটা খেয়াল করেননি। শব্দটা ক্রমশ বাড়ছিলই। একসময় চকিত হয়ে বিছানা থেকে নেমে তাড়াতাড়ি ঘরের বাইরে চলে যান হিরণময়। কিন্তু বাবা বা কমলাদের তো এখন ফেরার কথা নয়। তাহলে কে আসতে পারে? উঠোন পেরিয়ে সদর দরজা খুলতেই চমকে উঠেছেন হিরণময়। সামনাসামনি দাঁড়িয়ে আছে বিজলি। কিছু বলার আগেই হুড়মুড় করে ভেতরে ঢুকে দরজায় খিল তুলে দিয়েছিল সে। অসহিষ্ণু গলায় বলেছে, কতক্ষণ ধরে কড়া নাড়ছি, ঘুমিয়ে পড়েছিলে নাকি? আগে কখনো একা তাদের বাড়ি আসেনি বিজলি। 3-4 বার যা এসেছে, তাও ব্রজরাখালকে সঙ্গে নিয়ে। হিরণময় এতটাই হকচকে গিয়েছিলেন যে কি বলবেন ভেবে পাননি। বিজলি এবার বলেছিল, কড়া নাড়ছি আর চারপাশে তাকাচ্ছি, এ বুঝি কেউ দেখে ফেলল, এ বুঝি ধরা পড়ে গেলাম। চমকানো ভাবটা কাটিয়ে আবছা কাঁপা গলায় হিরণময় কোনো রকমে বলতে পেরেছেন, একটা বই পড়ছিলাম, তাই। আমাকে কি উঠোনে দাঁড় করিয়ে রাখবে? ঘরে যেতে বলবে না?
মাত্রা ছাড়া বিস্ময় তো ছিলই, এবার তার সঙ্গে ভয়ও মিশে যায়। ভীরু গলায় হিরণময় জিজ্ঞেস করেছেন, কিছু দরকার আছে? বিজলি বাঁদিকের ভুরুটা সামান্য তুলে বলেছে, দরকার না থাকলে যেতে বলবে না? বিব্রত দিশেহারা হিরণময় বলেছেন, না না, তা নয়, এসো। উঠোন পার হয়ে নিজের ঘরে এসে বিজলিকে তার খাটের একধারে বসিয়ে আরেক ধারে জড়সড় হয়ে বসতে বসতে বলেছেন, আমি কিন্তু বাড়িতে একলা আছি। বিজলির ঠোঁটে এবং চোখের নীল তারায় সে নির্লজ্জ বেপরোয়া হাসিটি ফুটে উঠেছে। মাথাটা একদিকে সামান্য হেলিয়ে বলেছে, জানি। বিমুনের মতো হিরণময় বলেছেন, জানো? হ্যাঁ। বিজলির চোখ শুরু করে এবার বলেছে, সকালে তোমার বাবাকে বেড়ে যেতে দেখলাম। কিছুক্ষণ আগে তোমাদের কমলাতেও বেরুলো। তাকে জিজ্ঞেস করে জানলাম তোমার বাবার সে সন্ধ্যের আগে ফিরছে না। তখন কি ভাবলাম জানো? বিজলির সঙ্গ হিরণময়ের কাছে জোরালো নেশার মতো। তার আকর্ষণ ঠেকিয়ে রাখার শক্তি তার নেই। কিন্তু বিজলিকে নিজের ঘরে এনে বসাবার কথা কোনোদিন ভাবতে পারেননি। হিরণময় হৃৎপিণ্ড অজানা আশঙ্কায় জমাট বেঁধে গিয়েছিল যেন। বুঝতে পারছিলেন না পাড়ার লোকেরা বিজলিকে তাদের বাড়িতে ঢুকতে দেখেছে কিনা। কোনো রকমে ঢোক গেলে তিনি জিজ্ঞেস করেছেন, কি ভেবেছিলে? একা একা থাকতে নিশ্চয় তোমার খারাপ লাগবে, তাই ভাবলাম তোমার কাছে এসে মন ভালো করে দিয়ে আসি। একটু থেমে ঠোঁটের হাসিটাকে রহস্যময় করে বিজলি বলেছে, তাছাড়া খুব একটা আর্জেন্ট কথাও আছে। চাপা গলায় হিরণময় জিজ্ঞেস করেছেন, কি কথা? বলে জানলা দিয়ে বাইরে তাকিয়েছেন। এখান থেকে কোনাকুনি রাখালাড্ডি রোডের একটা অংশ চোখে পড়ে, তবে রাস্তার দিক থেকে ঘরের ভেতরটা দেখা যায় না। হিরণময়ের ভয় বাবার কমলাদি না হয় সন্ধেবেলায় আসবে, কিন্তু অন্য কেউ যদি হঠাৎ এসে পড়ে আর বিজলিকে একই ঘরে তার সঙ্গে দেখতে পায়, তখন? না, ভাবতে আর সাহস হয়নি হিরণময়ের। বিজলি এবার হালকা গলায় বলেছে, আর্জেন্ট ব্যাপারটা শুনে তাড়িয়ে দিতে চাও না কি? হিরণময়কে নাকাল করে বোধহয় মজা পেত বিজলি। তিনি ব্যস্তভাবে বলেছেন, না না, মানে আমি এসেছি বলে তোমার দুর্নামের ভয় তো? বলে সরাসরি হিরণময়ের চোখের দিকে তাকিয়েছে বিজলি। মেয়েটা কি থট রিডার? মুখের দিকে তাকিয়ে মনের কথা পড়ে ফেলতে পারে? হিরণময় চমকে উঠেছেন। এই ব্যাপারটা আসলে কি উত্তর দেবেন ভেবে পাননি। বিজলি এবার বলেছে, আরে বাবা, তোমাদের বাড়িতে আমাকে কেউ ঢুকতে দেখেনি। যখন বেরোবো চারদিক ভালো করে দেখে নেব, যাতে কারো নজরে না পড়ে যাই। একটু থেমে রগরের গলায় আবার বলেছে, মাছ খাবো, কিন্তু মুখে আষ্টে গন্ধটি থাকবে না। পাড়ার লোকের চিন্তাটা মাথা থেকে বার করে দাও তো। হিরণময় উত্তর দেননি। বিজলি যতই ভরসা দিক, দুশ্চিন্তাটা তার মাথায় থেকে গিয়েছিল। বিজলি অনবরত কথা বলে যাচ্ছিল, তার বেশিরভাগটাই কানে ঢুকিনি হিরণময়ের। নিজের অজান্তে বারবার তার চোখ চলে যাচ্ছিল জানালার বাইরে। কতক্ষণ বাদে খেয়াল নেই, হঠাৎ হিরণময়ের চোখে পড়েছে বিজলি কখন যেন তার খুব কাছে এসে বসেছে। এর আগে তারা পাশাপাশি বসে সিনেমা দেখেছেন, ট্যাক্সিতে করে ঘুরেছেন, লেক বা গঙ্গার ধারে বেরিয়েছেন, কিন্তু সবসময়ই আশেপাশে লোকজন ছিল। এভাবে নির্জন ফাঁকা বাড়িতে একটি ঘরে আগে আর কখনো এত ঘন হয়ে বিজলি তার গা ঘেঁষে বসেনি। কিসের যেন একটা সংকেত পেয়ে জমাট বাঁধা বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড গতিতে লাফাতে শুরু করেছিল হিরণময়ের। বিজলি তার চোখের দিকে নীল চোখ দুটি স্থির করে এবার বলেছে, 1 ঘন্টা ধরে বক 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 করে গেলাম, কিছুই তো শোনোনি। এবার কিন্তু কাজের কথাটা শুনতে হবে। হিরণময় চুপ। বিজলি জিজ্ঞেস করেছে, আমরা কতদিন ঘরের মাঠে, গঙ্গার ধারে, লেকের পাড়ে ঘুরে আর সিনেমা দেখে বেড়াচ্ছি বলো তো? হিরণময় ঝাপসা গলায় বলেছেন, আমি এমএতে ভর্তি হবার পর থেকে।
তার মানে 2 বছর। হ্যাঁ। বিজলি হিরণময়ের চোখ থেকে চোখ সরায়নি, বলেছে, এভাবে লুকিয়ে লুকিয়ে ঘোরাঘুরি করতে ভালো লাগছে না, তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা করো। বুঝতে না পেরে হিরণময় জিজ্ঞেস করেছেন, কি ব্যবস্থা? 1 নম্বরের হাঁদারাম, বলে দুহাতে হিরণময়ের গলা জড়িয়ে তাকে চুমু খেয়েছিল বিজলি। সেটাই ছিল তার প্রথম চুম্বন। সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল হিরণময়ের। তার মনে হচ্ছিল পাতলা একটা জিভ তার মুখের ভেতর ঢুকে গেছে। ওটা যেন জিভ নয়, আগুনের হলকা। তাছাড়া একজোড়া কোমল অথচ দৃঢ় মাংসল বুক তার বুকে লেপ্টে যাচ্ছিল। প্রথমটা সমস্ত শরীর অবশ হয়ে গেছে হিরণময়ের। তারপর কখন যে রক্তের ভেতর দিয়ে তুফান ছুটতে শুরু করেছিল কে জানে। পা থেকে মাথা পর্যন্ত দ্রুত তেতে উঠে জ্বলন্ত মশাল হয়ে গিয়েছিল যেন। জাগতিক নিয়মেই এবং একসময় নিজের অজান্তেই বুঝিবা দুহাত তুলে বিজলিকে সমস্ত শক্তিতে জড়িয়ে নিয়েছিলেন হিরণময়। তারপর দুটি শরীর প্রবল উত্তাপে গলি গলে পরস্পরের মধ্যে মিশে গিয়েছিল যেন। আবার সে দুটো আবার ধীরে ধীরে কতক্ষণ বাদে আলাদা হয়ে গিয়েছিল, আজ আর মনে পড়ে না। সমস্ত ব্যাপারটা যেন কোনো অলীক স্বপ্নের ঘোরে ঘটে গেছে। হিরণময় লক্ষ্য করেছিলেন তার বুকের ভেতর নিবিড় হয়ে শুয়ে আছে বিজলি। তার মুখে এমন একটি হাসি যা মেয়েরা জীবনে একবারই হাসতে পারে, লাজুক, ভঙ্গুর, প্রগাঢ় সুখে আচ্ছন্ন। তখন বিজলিকে দেখে মনে হয়নি যে সে অত্যন্ত বেপরোয়া এবং লজ্জাহীন। একসময় আস্তে আস্তে উঠে আলুথালু শাড়ি গুছিয়ে নিয়ে এলোমেলো চুল ঠিকঠাক করে বিজলি বলেছে, সব দিয়ে তোমাকে নিজের করে নিলাম। যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার কাছে নিয়ে আসবে। এখন যাচ্ছি। হিরণময় ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে চলে গিয়েছিল সে। আর হিরণময়ের মনে হয়েছিল বিজলিকে ছাড়া তার চলবে না। আচ্ছন্নের মতো অনেকক্ষণ বসেছিলেন তিনি। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা একটি উপন্যাস এই ভুবনের ভার এর 4র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।